হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট আইকিউ। আজকে তোমাদের ভারতীয় সংবিধানের উপরে দ্বিতীয় ক্লাস, কিন্তু ক্লাস নাম্বার 3 এটা। তো আমি সঞ্জয় স্যার আবার চলে এসেছি তোমাদের সংবিধানের মোস্ট ইম্পর্টেন্ট 3টে পার্ট পরপর নিয়ে। আগের দিনও আমি 3টে পার্ট করেছি, সেগুলোর মধ্যে তোমরা দেখেছো তোমরা কিভাবে ক্লাস করা হয়েছে। আরও ভালোভাবে আরও অনেক ক্লাস আসবে আমাদের পরপর। তো আজকের আমাদের টপিকগুলো আমি একটু আগে বলে নিই। ভারতের সংবিধানের ঐতিহাসিক পটভূমি বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যাই বলো না কেন, সংবিধানের বৈশিষ্ট্য এবং মোস্ট ইম্পর্টেন্ট সংবিধানের প্রস্তাবনাগুলো। তো এগুলো আমরা আগের দিনকে ভালোভাবে আলোচনা করে নিছি। তো আজকের বিষয়গুলোতেও আমরা পরপর পরপর আসবো। তো আমাদের এখানে যে ক্লাসগুলো চলছে সেখানে সোশ্যাল সায়েন্স ক্লাস চলছে, সিডিপির ক্লাস চলছে, ইংলিশ চলছে, যে ইংলিশ ক্লাস নিচ্ছে সুপ্রীতি ম্যাডাম, সিডিপির ক্লাস নিচ্ছে লক্ষ্মী ম্যাডাম রয়েছে, বাংলা রয়েছে বিশ্বজিৎ স্যার, খুব দারুণ ফ্যাকাল্টি। এছাড়া সায়েন্স তৌসিফ স্যার রয়েছে এবং আমি তো রয়েছি সোশ্যাল সায়েন্সের উপরে। তো চলো আজকের ক্লাসে শুরু করতে যাব, কিন্তু ফ্যাকাল্টিরা কীভাবে পড়াচ্ছে সেটাও আমাদের জেনে নিতে হবে। তো এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে, সব রেকর্ডেড ফরম্যাটে ক্লাস পাবে তোমরা। ক্লাসের শেষে ক্লাসের পিডিএফ অবশ্যই গ্রুপে পেয়ে যাবে, এবং সাবজেক্ট ওয়াইজ মক টেস্টের ক্লাসও এখানে রয়েছে। রয়েছে ডেলি মক টেস্ট, ফুল লেন্থ টেস্ট, সবই এখানে পাবে এই ক্লাস। এর সাথেও তোমরা প্রতিদিন ক্লাসের শেষে, আগের দিনও তোমরা পেয়েছো, ক্লাসের মক টেস্ট অবশ্যই পাবে। তার জন্য কি করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকতে হবে, একদম ফ্রি, যেখানে কোনো রকম খরচা করতে হবে না তোমাদের। তো আপার প্রাইমারি সিটেট সোশ্যাল স্টাডিজের মেন ক্লাসেরটা যদি কোনো প্রবলেম হয় বা কোনো কোয়ারি থাকে, তাহলে তো অবশ্যই তোমরা 7407778772 এই নাম্বারটাতে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। তো আজকে আগে ফ্যাকাল্টিদের দেখে নিই। তৌসিফ স্যার যে সায়েন্সের উপর তোমাদেরকে ক্লাস নেবেন, অবশ্যই দেখবে। তারপরে আসছে তোমাদের সিডিপি ম্যাডাম, লক্ষ্মী ম্যাডাম, অলরেডি তিনি অনেকগুলো ক্লাস দিয়ে দিয়েছেন। তারপরে তো এটার নাম তো শুনেছ, আমি তোমাদের ক্লাস দিচ্ছি সঞ্জয় স্যার। মূলত আজকে তোমাদের পলিটির উপর ক্লাস রয়েছে। তারপরে রয়েছে লক্ষ্মী ম্যাডাম, যিনি ইংলিশ নিচ্ছেন, অলরেডি তিনি আগের দিনও ইংলিশ নিয়েছেন, ঠিক আছে। তারপরে রয়েছে বিশ্বজিৎ স্যার বাংলার জন্য। তারপরে তোমাদের আজকের যে বিষয়গুলো রয়েছে, ভারতের কনস্টিটিউশনের উপর সংবিধানের মূল বৈশিষ্ট্য 1 নম্বর রয়েছে হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, অর্থাৎ আমাদের ভূখণ্ড নিয়ে। আর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিটিজেনশিপ, যেটা আমাদের এখনের সময় এসআইআর এর সময় তো খুব ইম্পর্টেন্ট, তাই তো। তো আজকের টপিকগুলোর উপরে আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথম টপিক আজকে আমি আগে বলেছি, আজকে আমি টপিকগুলোকে আগে আলোচনা করব, তারপরে দেখো এখানে একটু অ্যামেন্ডমেন্ট একটু ভুল আছে, এটা একটু ঠিক করে দেবো না আমি পরে তোমাদের নোটসে। যাই হোক, এটা ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। সংবিধান মূলত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন আর একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। হ্যাঁ, আনরিটেন কনস্টিটিউশন। তো রিটেন কনস্টিটিউশন আর আনরিটেন কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান হচ্ছে একটা লিখিত সংবিধান। সংবিধানের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় সংবিধান লিখিত, এবং এটা পৃথিবীর বৃহত্তম সংবিধান। এটা ভারতীয় সংবিধান লিখিত এবং সম্পূর্ণ কাগজে তা রূপান্তরিত, ঠিক আছে। 26শে নভেম্বর 1949 সালে, আগের দিনও বলেছিলাম, এটি গৃহীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে এটি কার্যকরী হয়। অর্থাৎ সংবিধান তৈরির কাজ করে আমরা নিজেদেরকে অর্পণ করেছিলাম এই দিন থেকে, এবং এর কার্যকরিতা বা ইমপ্লিমেন্টেশন এসেছিল হচ্ছে 26শে জানুয়ারি 1950। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দুটোই। বিস্তারিত এবং সুসংগঠিত বিধান থাকা সত্ত্বেও সংবিধান একটি সুস্পষ্ট হয়ে থাকে। হ্যাঁ, দীর্ঘ এবং বিশদ রয়েছে এখানে, 353টি এবং 12টি শিডিউল এবং 88টি অ্যামেন্ডমেন্ট। এটা একটু বেশি হবে, 100 সামথিং। তো রাষ্ট্রের কাঠামো এবং নাগরিকত্ব, কর্তব্য, নীতি, এই সমস্ত কিছুর উপরে এটি। ফেডারেল কাঠামো মূলত ইউনিভার্সালি যে পার্ট, সেগুলো সেই হিসাবে রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতাকে সমানভাবে বন্টন করে দেওয়া হয়েছে। অবশিষ্ট ক্ষমতা অবশ্যই কেন্দ্রের হাতে রয়েছে। সেক্ষেত্রে আমরা এগুলো সম্পর্কেও ডিটেলসে পড়বো আমরা পরে, যার জন্য এখন জাস্ট কনস্টিটিউশনের ওভারভিউ রয়েছে এটা। সংবিধানের বৈশিষ্ট্য, জরুরি অবস্থা কেন্দ্রীয় ক্ষমতার হাতে রয়েছে অবশ্যই। আচ্ছা, আর্টিকেল 1(4) যেখানে যেটা ডিসক্রাইব করছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ভিত্তিক ইউনিয়ন এবং টেরিটরি, অর্থাৎ আমাদের সীমানা কি হবে, সীমানার পরিবর্তন কিভাবে হতে পারে, সীমানার নাম পরিবর্তন কিভাবে হতে পারে, এই সমস্ত কিছু। 356 আর্টিকেলে প্রশাসনিক ব্যর্থতা এবং অন্যান্য জরুরি অবস্থার কথা বলা হয়েছে। পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় ব্যবস্থা এখানে দেখতে পাবো। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা কার্যকারিতা, রাষ্ট্রপতির উপরাষ্ট্র মানে রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি, তার সীমিত ক্ষমতা রয়েছে। আর্টিকেল 74 থেকে 75 কেন্দ্রীয় সরকার এবং মন্ত্রী পরিষদের কাঠামোকে আমরা জানতে পারবো। আমরা জানতে পারবো আমাদের দেশের বিচার ব্যবস্থা, আমাদের সুপ্রিম কোর্ট বিচারালয়, যেটা প্রধান বিচার ব্যবস্থা, সেটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ কিছু বলা হবে।
আর্টিকেল 124 থেকে 147, যেখানে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা হয়েছে, হাইকোর্ট সম্পর্কে বলা হয়েছে, স্টেট যে ধর্মনিরপেক্ষতা সেটার কথা বলা হয়েছে। তো সেকুলার স্টেট, আমাদের রাষ্ট্র কোনো রকম ধর্ম পালন করবে না, এটার কথা বলা হয়েছে। আচ্ছা, আর্টিকেল 5 to 28 ধর্মনিরপেক্ষতার বিধান দিয়ে থাকে আমাদের স্টেট। ডেমোক্রেসি বা গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র আমাদের দেশ, জনগণের ভোটের মাধ্যমে আমাদের সরকার নির্বাচিত হয়ে থাকে। ঠিক আছে, তো আর্টিকেল 79 থেকে 112 কাঠামো, যেটা সংসদীয় নির্বাচন প্রক্রিয়াকে মূলত বিধান করে থাকে। নাগরিকদের মৌলিক অধিকার এবং নিশ্চিত করার জন্য স্বাধীনতা, সাম্যতা এবং সংবিধান রক্ষার ক্ষেত্রে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর্টিকেল 3-তে, পার্ট 3, আর্টিকেল 12 থেকে 32, যেটা মৌলিক অধিকার, আর্টিকেল 4/A, 51/A মৌলিক কর্তব্যের বিষয়ে ডিসক্রাইব করা হয়েছে। ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নৈতিক নির্দেশমূলক নীতি, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এগুলো কি নীতি বহন করে সেটা। সরকারের নৈতিক এবং সামাজিক দিকগুলো নির্দেশ করা হয়েছে পার্ট 3, আর্টিকেল 12 to 35-এ। পার্ট 4/A, আর্টিকেল 51/A, নাগরিকত্বের কর্তব্য, সেটাও আলোচনার বিষয়। রাষ্ট্রের নীতিগুলো সম্পর্কে আমাদের আলোচনার বিষয় রয়েছে, তো এগুলো আমাদের জানতে হবে। পার্ট 4-এ আর্টিকেল 36 to 51, যেখানে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ ভারতের নাগরিকত্ব কিন্তু একক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভারতের নাগরিকত্ব নেয় তাহলে সে একই সাথে অন্য কোনো স্টেটের নাগরিকত্ব নিতে পারবে না। ঠিক আছে, বা অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব চলে যাবে। ভারতের সকল নাগরিকের জন্য একক নাগরিকত্ব রয়েছে। আর্টিকেল 5 to 11 নাগরিকত্ব সম্পর্কে সম্পূর্ণ বিধান দিয়ে থাকে, এটা আমরা জানি। আমাদের ইউনিয়ন এবং টেরিটরি সম্পর্কে কি বলেছে? ইউনিয়ন অফ স্টেটস, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সম্পর্কে এখানে ডিসক্রাইব করেছে। ভারত হলো সংবিধানগত ইউনিয়ন বা রাজ্যের জন্য কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। কোনো রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিণত করার দরকার নেই। ভারতে আর্টিকেল 1 বলেছে ভারতে একটি কেন্দ্র রাজ্য ভিত্তিক ইউনিয়ন রয়েছে, যেখানটায় আমাদের ইউনিয়ন ভিত্তিক বা ভৌগোলিক একক রয়েছে, যেখানে ভারতের স্টেট বা 24টি রাজ্য বর্তমান অবস্থায় রয়েছে এবং টেরিটরির সংখ্যা হচ্ছে কটা? 8টি বর্তমানে। ন্যাশনাল ক্যাপিটাল দিল্লি বিশেষ প্রশাসনিক ক্ষমতা এখানে বহন করছে। আর্টিকেল 2 থেকে 3 নতুন রাজ্যের ভূখণ্ড যোগ দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি, যেমন যদি আমরা দেখি 2000 সালে ঝাড়খণ্ড তৈরি হলো, বা তেলেঙ্গানা 2014-তে আমরা দেখতে পারি। হ্যাঁ, এগুলো রেকমেন্ডেশন ভাষার ভিত্তিতে হতে পারে। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ 1956-এ। মাথায় রাখবে, এটা প্রশাসনিক কারণে নতুন রাজ্য গঠন হতে পারে। স্টেট রেগুলেশন অ্যাক্ট 1956, যার মূল কাঠামো এমার্জেন্সি প্রভিশন বা জরুরি অবস্থায় ধারা, এটাও মাথায় রাখবে। সামরিক এবং রাজনৈতিক বা আর্থিক জরুরি অবস্থা, কেন্দ্রীয় ক্ষমতা বৃদ্ধি, এক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব পেয়ে থাকে। আর্টিকেল 352, মানে যেহেতু জরুরি অবস্থা বললাম, রাষ্ট্রীয় জরুরি অবস্থা। 56-তে রাজ্য প্রশাসনিক জরুরি অবস্থা। আর্টিকেল 360, আর্থিক জরুরি অবস্থা, আর্থিক কারণে অচল অবস্থা সৃষ্টি হলে এটা করে থাকি। প্রথম শিডিউলে যেখানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে, 5th শিডিউলে উপজাতি এলাকা এবং সংরক্ষিত এলাকার কথা মূলত বলা হয়েছে। সিটিজেনশিপ, আমি একটু আগে বললাম 5 to 11 ডিসক্রাইব করেছে আমাদের সিটিজেনশিপ বা সিঙ্গেল সিটিজেনশিপ সম্পর্কে। মডার্ন ইকুয়েশন অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব অর্জনের উপায়, বাই বার্থ, বাই ডেসক্রাইব বা বংশানুক্রমিক, বাই রেজিস্ট্রেশন নিবন্ধীকরণের মাধ্যমে, বাই ন্যাচারাল বা প্রাকৃতিক কারণেই মাধ্যমে অর্থাৎ দীর্ঘ সময় বসবাসের আবেদন করতে পারে, বা ইনোভেশন, যুক্তিসঙ্গত ভূখণ্ড যদি ভারতের সাথে যুক্ত হয় তাহলে সেই নাগরিকরা অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। এবার তোমাদের কিছু এমসিকিউ, যেটা প্রতিদিন আমি তোমাদেরকে করিয়ে থাকি, সেই এমসিকিউ গুলোকে একটু আলোচনা করে নেওয়া যায়, তাহলে চ্যাপ্টারটাকে আমাদের কাছে খুব ভালোভাবে আমরা করতে পারবো। কি বলেছে প্রথম কোশ্চেন, দেখো কি বলেছে, ভারতের সংবিধানে কত সালে কার্যকরী হয়? বলা হয় না কিন্তু ভারতের সংবিধান কত সালে কার্যকরী হয়, অর্থাৎ সংবিধান তৈরির কাজ নয়, সংবিধানের ইমপ্লিমেন্টেশন, যেটা একটু আগে আমি বলেছিলাম। কার্যকরী হয় বলতে যেদিকে ইমপ্লিমেন্টেশন 26শে জানুয়ারি 1949, আর 26শে নভেম্বর সংবিধান তৈরির কাজ শেষ হয়েছিল। এই দিনকেই আমরা আমাদের দেশের সংবিধানকে কি নিজেদেরকে অর্পণ করেছিলাম। ভারতের সংবিধান হচ্ছে সর্বাপেক্ষা বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন ইন্ডিয়া, সরি ইন ওয়ার্ল্ড। ভারতের সংবিধান কোন ধরনের সংবিধান? একটু আগেই আমি বললাম, সংবিধান দু ধরনের পেতে পারো তোমরা, একটা হচ্ছে লিখিত,
আর একটা অলিখিত। তাহলে ভারতের সংবিধান হচ্ছে লিখিত। শুধু কি লিখিত স্যার? না, বৃহত্তম লিখিত সংবিধান। তাহলে ভারতের সংবিধান লিখিত সংবিধান, আংশিক বা অনুচ্ছেদবিহীন এরকম নয়। ঠিক আছে, মাথায় রাখবে। এটি বিশ্বের দীর্ঘতম সংবিধানের মধ্যে একটি, মানে সর্বাপেক্ষা বৃহত্তমই। নেক্সট কোশ্চেন কি বলেছে? সংবিধান অনুযায়ী নাগরিকদের জন্য মৌলিক অধিকারের ধারাবাহিকভাবে কতগুলি ধারা রয়েছে? মৌলিক অধিকারের ধারা, একদম একটু থেমে থেমে অ্যান্সার দেবে। পার্ট 3 তে একে ডেসক্রাইব করা হয়েছে মৌলিক অধিকারের ধারাগুলো, পার্ট 3 তে। হ্যাঁ, পার্ট 3, পার্ট 3 তে ডেসক্রাইব করা হয়েছে একদম 12 থেকে 35, 12 থেকে 35, সরি ভুল করে ফেললাম এখানটা, 12 থেকে 35, এক সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড। চলো, 12 থেকে 35 অপশন এ। চলো নেক্সট ওয়ান। ভারতের সংবিধানে অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন কোন ধরনের? একটু আগে আমি বললাম ফেডারেল, ইউনিটারিয়াল, নাকি মিশ্র, নাকি গণতান্ত্রিক, কোন পদ্ধতিতে হয়ে থাকে? মিশ্র অর্থাৎ ফেডারেল ব্যালেন্স সহ সংবিধানের ফেডারেল কাঠামো অনুসরণ করে জরুরি অবস্থায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে এটা অবশ্যই ফেডারেল ক্ষমতা, মানে যেটা ভাগ করে দেওয়া সেন্ট্রাল এবং স্টেটের ক্ষেত্রে, সেটার কথাই বলা হয়েছে। কোন ধারায় রাজ্য প্রশাসনিক কেন্দ্রীয় হস্তক্ষেপ বিধান দিয়ে থাকে? কোন ধারাতে? 55 নাম্বার কোশ্চেন, একদম 356 অফ আর্টিকেল, যেখানে রাজ্য প্রশাসনিক ব্যর্থতার ক্ষেত্রে রাষ্ট্রপতি রাজ্য প্রশাসনের দায়িত্ব গ্রহণ করে নেয় 356 এ। নেক্সট দেখো, নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন ধারার অন্তর্গত? একদম পার্ট 4, অবশ্যই এটা জেনে রাখবে। পার্ট 4 এ এটা ডেসক্রাইব করা হয়েছে। হ্যাঁ, কিন্তু তোমাদের বলতে হবে এর আর্টিকেল 36 to 51, যেখানে ডেসক্রাইব করেছে রাষ্ট্রের বর্ণিত বা সরকারের নৈতিক এবং সামাজিক দিক। সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম কি? সংবিধান অনুযায়ী রাষ্ট্রধর্ম কি? হিন্দু ধর্ম, ইসলামিক ধর্ম, খ্রিস্টানিক ধর্ম, নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? একটু আগে বললাম সেকুলার রাষ্ট্র, আমাদের রাষ্ট্র কোনো রকম ধর্ম পালন করবে না। 28 থেকে 25 থেকে 28 এটা ভালোভাবে ডেসক্রাইব করা হয়েছে আর্টিকেল 25 to 28 অফ আর্টিকেল। হ্যাঁ, আর 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই ধর্মনিরপেক্ষ কথাটা অর্থাৎ সেকুলার কথাটা কনস্টিটিউশনে যুক্ত হয়। 42 অ্যামেন্ডমেন্ট 1976 এর মাধ্যমে। ভারতের সংবিধানে একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেন কে নিশ্চিত করে? কোশ্চেন নাম্বার 8, একদম কোন পার্টের সিঙ্গেল সিটিজেনের কথা বলা হয়েছে? একদম পার্ট 2, একটু আগে আমরা পড়লাম। আর্টিকেল যদি বলা হয় তাহলে অবশ্যই 5 to 11, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান অনুযায়ী কার্যনির্বাহী ক্ষমতা কার হাতে থাকে? কার্যনির্বাহী ক্ষমতা কার হাতে থাকে? একদম সংসদীয় ব্যবস্থায় যেহেতু রয়েছে সেহেতু প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা এক্ষেত্রে কার্যনির্বাহী ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। চলো নেক্সট কোশ্চেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেও সীমিত ক্ষমতা রাখে, এর কারণ কি? কোশ্চেন নাম্বার 10, একদম এর কারণ একটাই, সংবিধান অনুযায়ী। সংবিধান যা ক্ষমতা দেবে তাই তো না। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার্যনির্বাহী ক্ষমতা পরিচালনা করেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী। ভারতে কোন ধরনের ইউনিয়ন রয়েছে? ভারতের ইউনিয়ন কোন ধরনের? আর্টিকেল 1 অনুযায়ী, একদম সাংবিধানিক ইউনিয়ন আর্টিকেল 1 এ বলা হয়েছে। আর্টিকেল 1 যদি পার্টের ক্ষেত্রে 1। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোন ধারায় নতুন রাজ্য বা ভূখণ্ড যোগ এর অনুমতি দেয়? কোন ধারা অনুযায়ী? অবশ্যই পার্ট এখানে 1 হবে, এখানেও কিন্তু পার্ট 1, কিন্তু আমাদের জানতে হবে আর্টিকেল কোনটা। 12 নম্বর কোশ্চেন, আর্টিকেল 2 এবং 3। ভারতে মোট কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? বর্তমানে ভারতে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।
একদম। নেক্সট কোশ্চেন, রাজ্য পুনর্গঠনের জন্য কোন আইন প্রযোজ্য? রাজ্য পুনর্গঠনের জন্য একটু আগে আমি বললাম, তোমরা সবাই জানি অ্যান্সার দিতে পারবে। একদম, স্টেট রিকমেন্ডেশনস, যেটা অ্যাক্ট 1956, ভাষা সংস্কৃতির ভিত্তিতে এটি তৈরি হয়। কোন ধারা অনুযায়ী সাময়িক এবং রাজনৈতিক জরুরি অবস্থা বিধান রয়েছে? আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360 নাকি আর্টিকেল 370? একদম, রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয় আর্টিকেল 352-তে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। রাজ্য প্রশাসনে কেন্দ্রের হস্তক্ষেপ কোন ধারায় রয়েছে? কেন্দ্রের হস্তক্ষেপ, একদম একই কথা, 356-এ। ভারতের রাজধানী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? অবশ্যই এটা সবাই জানো, দিল্লি। ইউনিয়ন টেরিটরি এর মধ্যে প্রধান পার্থক্য কি? এর কোনো রাজ্য সরকার নেই, কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করে থাকে, রাজ্য নির্বাচন সরকার থাকে, এবং এবিসি দুটোই। 18 নাম্বার কোশ্চেন, এক্ষেত্রে সবগুলোই বা বি। নেক্সট কোশ্চেন, ভারতের নাগরিকত্ব সংবিধানে কোন অংশে সংজ্ঞায়িত হয়েছে? একটু আগে আমি বললাম নাগরিকত্ব সংবিধানে পার্ট 2। নাগরিকত্ব অর্জনের উপায় 9 কোনটি? জন্ম, ভোটের মাধ্যমে, প্রাকৃতিক কারণে, নিবন্ধকরণের মাধ্যমে। নাগরিকত্ব অর্জনের উপায়, একদম সঠিক, যারা যারা অ্যান্সার দিচ্ছ, অপশন বি, ভোটের মাধ্যমে। জন্ম দ্বারা নাগরিকত্বের ধারা কোনটি? 21। একদম, আর্টিকেল 5। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, বংশানুক্রমিক নাগরিকত্ব কোন ধারায় বলা হয়েছে? 22। একদম, আর্টিকেল 6 এটাকে ডেসক্রাইব করেছে। তোমাদের জন্য কতগুলো হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো না কিনা সেটা জানাবে। আমি যে হোমওয়ার্কগুলোকে পড়ে দিচ্ছি কিন্তু অ্যান্সার করবো না। ফার্স্ট কোশ্চেন, নিবন্ধকরণের মাধ্যমে নাগরিকত্ব অর্জনের সম্ভব কোন ধারার দ্বারা? একটু আগেও বলেছি। প্রাকৃতিক কারণের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করার শর্ত কোনটি? দীর্ঘমেয়াদী বাস, রাষ্ট্র অনুমোদন, জন্ম নাকি আইনগত আবেদন? কোন ধারায় ভৌগোলিক সংযুক্তির মাধ্যমে নাগরিকত্ব দেয়? আর্টিকেল 9, আর্টিকেল 10, আর্টিকেল 11 নাকি আর্টিকেল 12? নাগরিকত্ব কর্তব্যে কোন ধারায় নির্দেশ করে? কোশ্চেন নাম্বার 4, আর্টিকেল 370 প্রধান বিষয় কি ছিল? এই অবধি ছিল তোমাদের আজকের ক্লাস। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবে, আর অবশ্যই সবাই সিস্টেমটাকে লাইক করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে, আর প্রতিটা ক্লাসে কিন্তু জয়েন্ট থাকতে হবে।